হ্যালো স্টুডেন্ট, তোমরা কি জানো সৈয়দ মুজতবা আলী কি বলেছিলেন? তিনি বলেছিলেন বিদেশি শব্দ শত্রু নয়, বরং তারা কি হচ্ছে ভাষার রক্তে প্রাণ। কিসের একটা নতুন প্রাণ? ভাষা কি কখনো স্থির থাকে, নাকি সে নিজে প্রতিদিন নিজের মতো করে নতুন করে নিজেকে গড়ে তোলে? কি হয় একটি ভাষা বাজে, যেহেতু একটা ভাষা বাজছে কেমন ভাবে একটা শব্দকে ধার করে, একটা ভাবকে ধার করে, সংস্কৃতির মেলবন্ধনে ভাষা পেয়েছে, বাংলা ভাষা পেয়েছে একটা নতুন সৃষ্টি, নতুন প্রকাশ। এই নতুন সৃষ্টি, নতুন প্রকাশ কিভাবে হলো, কেন হলো? আমাদের একটা সংস্কৃত ভাষা, তার মধ্যে কিছু আছে নিজস্বতা, সেই ভাষা হলো পুরোপুরি একদম স্বাধীন। তাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকে কি আলোচ্য বিষয় হলো নব নব সৃষ্টি। তাই নিয়ে চলো আলোচনা করি। স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল সাকিনা ম্যামের সাথে যুক্ত থাকো আলোচনা শোনার জন্য। দেখো এখানে হাইলাইট করে দেওয়া আছে নব নব সৃষ্টি। দেখো কবি পরিচিতি, সব সময়ের মতোই কবি পরিচিতি একটু সম্বন্ধে জেনে নেব। কি বলেছেন? নব নব সৃষ্টি প্রবন্ধের লেখক হলেন সৈয়দ মুজতবা আলী, যিনি বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক ছিলেন। দেখো এখানে যে বিংশ শতাব্দীটা দেওয়া আছে, এটা কত সাল থেকে? 1901 থেকে 2000 সাল পর্যন্ত তিনি একজন বাঙালি সাহিত্যিক। তিনি 1904 সালে 13 সেপ্টেম্বর আসামের করিমগঞ্জ জন্মগ্রহণ করেন এবং তার আদি নিবাস ছিল সিহট্টে। বোঝাই যাচ্ছে তাহলে জন্মগত 1904 সালে 13 সেপ্টেম্বর। এখানেও দেখো দেওয়া আছে, আবার এখানে আলাদা করে একটু বোঝার জন্য দেওয়া আছে। জন্মস্থান কি? আসামের করিমগঞ্জ। আদি নিবাস কোথায়? সিহট্টে। পিতা সৈয়দ সিকান্দার আলী। পরিচিতি কি দিয়েছে এখানে দেখো? বিংশ শতাব্দীর একজন খ্যাতনামা বাঙালি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী। নব নব সৃষ্টি প্রবন্ধের বিষয়বস্তু হলো কি? ভাষা তত্ত্ব, বিশেষত ভাষা কিভাবে নতুন নতুন সৃষ্টি করে এবং নিজস্ব শব্দ ভান্ডার তৈরি করে তার বিশ্লেষণ করা। তাহলে বুঝতে পারছো যে এখানে দেখো আগেই বলে দিয়েছে যে বিংশ শতাব্দী কত সাল থেকে, তারপরে কি বলেছে? একজন বাঙালি। তার প্রবন্ধের মধ্যে অন্যতম হলো নব নব সৃষ্টি, যেটা আজকের আমাদের আলোচ্যের বিষয়। তার মধ্যে কি আছে? ভাষা তত্ত্ব আছে। ভাষা কিভাবে তৈরি হচ্ছে, ভাষা কিভাবে সৃষ্টি হচ্ছে, ভাষা তৈরির জন্য কি কি প্রয়োজন হয়, তাকে আবার যে নিজস্ব শব্দ ভান্ডার তৈরি করে তার বিশ্লেষণ করা। তিনি দেখিয়েছেন যে প্রাচীন ভাষাগুলো স্বাধীন ও স্বয়ং সম্পূর্ণ, মানে যেসব ভাষাগুলো প্রাচীন কাল থেকে আছে সেগুলো কি তারা নিজেই একদম স্বাধীনভাবে যেন প্রকাশ পেয়েছে, এবং নতুন ভাষা তৈরির ক্ষেত্রে তারা নিজেদের শব্দ ভান্ডারের উপর নির্ভর করত। মানে কিছু শব্দ তৈরি করার জন্য তারা নিজের ওপরই একদম নির্ভর করত, অন্যের ওপর নির্ভরশীল ছিল না সেগুলো। গল্পের বিষয়বস্তু আজকে যে আমরা পড়বো তার বিষয়বস্তু কি একটু জেনে নেব। কি বলেছে? ভাষার স্বতন্ত্রতা। লেখক দেখান যে প্রাচীন ভাষাগুলো যেমন সংস্কৃত, গ্রিক, আবেস্তার নিজস্ব শব্দ ভান্ডারের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। এখানে দেখো কি হচ্ছে? প্রাচীন ভাষার মধ্যে কোন কোন ভাষাগুলো আসছে? সংস্কৃত ভাষা, গ্রিক ভাষা, গ্রিক দেশের ভাষা, আবেস্তা যেটা ইরানের ভাষা, এগুলো হচ্ছে সব নিজস্ব শব্দ ভান্ডার ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে। বিদেশি ভাষার প্রভাব, কেমন করে বিদেশি ভাষাগুলো থেকে ভাষার সৃষ্টি হয়েছে? কোন বিদেশি ভাষা ব্যবহার না করে কিভাবে একটি নতুন ভাষা তার নিজস্ব শব্দ ব্যবহার করে গড়ে ওঠে তা এই প্রবন্ধে দেখানো হয়েছে। মানে কিভাবে গড়ে উঠবে সেগুলো এই প্রবন্ধের মধ্যে আবার দেখানো হয়েছে। আত্মনির্ভরশীলতা, ভাষার নিজস্ব শব্দ ভান্ডার এবং ব্যাকরণগত নিয়মের স্বতন্ত্রতা কিভাবে একটি নতুন ভাষাকে আত্মনির্ভরশীল করে তোলে, সেই ধারণাটি এই প্রবন্ধের মূল বিষয়। মানে একটা ভাষাকে কিভাবে স্বাধীনভাবে সে ব্যবহার করা যায়, মানে একদম কারোর ওপর একে নির্ভরশীল করতে হয় না, নিজে একদম স্বাধীনভাবে যেন নতুন ভাষার সৃষ্টি করে নতুন নতুন একটা শব্দ ভান্ডারকে গড়ে তোলে। এখানে সৃষ্টিশীলতা, ভাষা কিভাবে নিজে নিজে নতুন শব্দ তৈরি করেও বিকশিত হয় সেই সৃষ্টিশীল প্রক্রিয়ার উপর জোর দেওয়া হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে লাইনটা দেখে যে একটা ভাষা কিভাবে নিজে নিজে শব্দ তৈরি করবে তার উপরই কিন্তু জোর দেওয়া হয়েছে।
দেখো এবার আমরা চলে এসেছি একদম সরাসরি আমাদের পাঠ্য বিষয়ের ওপর, যে নব নব সৃষ্টি আছে সেটা, যে এটা একটা প্রবন্ধ। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, মানে সংস্কৃত ভাষা একদম কারোর ওপর নির্ভরশীল না, এই ভাষা হলো একদম পুরোপুরি স্বাধীন। কোন নতুন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃতি ধার করার কথা না ভেবে আপন ভান্ডার অনুসন্ধান করে। তাহলে বুঝতেই পারছো, যদি কোনো নতুন চিন্তা, অনুভূতি, কোনো জিনিসকে জানার জন্য কি হচ্ছে, কোনো নতুন শব্দ তৈরি করার জন্য সংস্কৃতিকে কারোর কাছে কোনো মানে একটা কিছু ধার করতে হয় না। এমন কোন ধাতু বা শব্দ সেখানে আছে কিনা যার সামান্য অদল বদল করে কিংবা পুরানো ধাতুদের নবীন শব্দটি নির্মাণ করা যায় কিনা, মানে এমন কোন শব্দ আছে কি যেখানে পুরনো কিছু বলে এইসব ধাতু, এসব যেসব ধাতু শব্দ সেখানে থাকে সেইগুলো দিয়ে নতুন কিছু শব্দ তৈরি করা যায় কিনা। তার অর্থ অবশ্যই এ নয় যে সংস্কৃত কোশমিন কালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি, মানে কোনো কালে যে সংস্কৃত শব্দ বিদেশি শব্দকে গ্রহণ করেনি, নিয়েছে, কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। মানে হয়তো নিয়েছে কিন্তু এতটাই কম নিয়েছে যার মানে একদম অল্প মাত্রায়, তো একে না নেওয়া বলাই চলা যায়। তো সেটাই বলছে যে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রাচীন যুগের সব ভাষাই তাই, মানে প্রাচীন যুগের সব ভাষা একই ধরনের। হিব্রু, গ্রিক, আবেস্তা এবং ঈষৎ পরবর্তী যুগে আরবিও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ। তাহলে কোন কোন ভাষাগুলো তোমরা বুঝতেই পারছো যে যে নিজের ওপরই নির্ভর করে, তার মধ্যে রয়েছে হিব্রু, গ্রিক ভাষা, আবেস্তা ভাষা, আরো এবার পরবর্তী যুগে কি আরবি ভাষা। বর্তমান যুগে ইংরেজি ও বাংলার আত্মনির্ভরশীল নয়, কিন্তু দেখো এখানে আমাদের বর্তমান যুগে যে আমরা ইংরেজি বলো আর বাংলাই বলো, তারা কিন্তু আত্মনির্ভরশীল নয়, তারা কারোর ওপর ডিপেন্ড করেছে, কোনো না কোনো ভাষার ওপর ডিপেন্ড করেছে। আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনের ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি, মানে যেটা প্রয়োজন নয় সেখান থেকেও আমরা বিভিন্ন ধরনের ভাষা নিয়ে থাকি এবং নিচ্ছি, যে নিয়েছি শুধু তা না, এখনো নিচ্ছি। পাঠান মোগল যুগে আইন, আদালত, খাজনা খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করছি। দেখো যখন আমাদের ভারতবর্ষে এই পাঠান, এই মুঘলরা এসেছিলেন, তখন কি হলো, তাদের এইসব আইন, আদালত, খাজনা খারিজ এইসব শব্দগুলো, তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের বাংলাতে কিভাবে আসলো, যে যখন পাঠান ও মুঘলরা ভারতবর্ষে এসেছিল সেখান থেকে এইসব শব্দগুলো ভারতেরই যেন একটা ভাষা হয়ে গেল। পরবর্তী যুগে ইংরেজি থেকে, ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি, মানে ইংরেজি থেকেও নিচ্ছি আবার অন্যান্য ভাষা থেকেও যেন নিচ্ছি। বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর, মানে নেওয়াটা ভালো না নাকি ভালো নয় সেই প্রশ্ন এখন উত্তর দেওয়া যাবে না। নিয়েছি এবং এখনো স্বজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরো প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই। মানে দেখো এখানে যে ইংরেজিকে বাদ দিয়েছি ঠিকই, ধরো বাদ দিয়ে দিয়েছি, কিন্তু তারপরে যে আরো ইউরোপীয় ভাষা আছে সেগুলো যে আসবে না তার কোনো কিন্তু একেবারে বলা যাবে না। তো আসতেও পারে, মানে ইংরেজি চলে গেলেও ওই ভাষাগুলো থেকে আবার বাংলার মধ্যে এমন এমন শব্দ আসবে যেগুলো আমরা আবার পুনরায় ব্যবহার করব। আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল। দেখো এই আলুটা কারা নিয়ে এসেছে ভারতবর্ষে? পর্তুগিজরা যখন ভারতে এসেছিল তারাই এই আলুর ব্যবহার শিখে দিয়ে গেছে, আলু খাওয়ার ব্যবহার। এটা সম্ভবত এটা উৎপন্ন হয় আমাদের দক্ষিণ আমেরিকার পেরু অঞ্চলে, এইসবে উৎপন্ন হয়। কপি আমরা দেখো আজ বলো প্রতিটি বাড়িতেই দেখবে আলু, কপি এই সবজিগুলো ব্যবহার হয়ে থাকে, বলা যায় যে প্রত্যেক বাড়িতেই, বাংলার তো প্রত্যেক বাড়িতেই। বিলিতি ওষুধ প্রায় সকলেই খান, ভবিষ্যতে আরো নতুন নতুন ওষুধ খাবেন বলে মনে হয়। দেখো বাইরে থেকে যেসব ওষুধগুলো আসে সেগুলো কি আমরা একেবারে বর্জন করে দিতে পারবো? পারবো না। যেগুলো আমরা ব্যবহার করেছি আরো ব্যবহার করব। এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে, নতুন আমদানিও বন্ধ করা যাবে না। কি হচ্ছে,
যেমনই আমরা এই দ্রব্যগুলোকে বন্ধ করতে পারবো না, ঠিক তেমনই আমরা এই ভাষাগুলোকেও বন্ধ করতে পারবো না। পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়, মানে কোনো জিনিসই কি একেবারে যে অসম্ভব নয়, অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে। হিন্দি উপস্থিতি সেই চেষ্টাটা করেছেন, বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি, ফার্সি ও ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য। দেখো এনে কি বলেছে, যে হিন্দি ভাষার যে কথা বলা হয় তার মধ্যে অনেক আরবি ফার্সি শব্দ থাকে, এমন ভাবে ব্যবহার করা হয় যেন মনে হবে ওইগুলোই হিন্দি শব্দ, তাই না? পুরোপুরি কি কেউ হিন্দি বলে না, দেখবে যখন যেটা থাকে তার মধ্যে দেখবে কিছু আরবি থাকে, কিছু ফার্সি থাকে, আবার কিছু ইংলিশ থাকে। এখন আমাদের দৈনন্দিন জীবনে এমন কথাবার্তা হয়ে গেছে, তো আমরা দেখবো একটা একটা করে বাংলা কথার মধ্যে ইংরেজি বলে ফেলি, আবার একটা করে হিন্দি বলে ফেলি, হয়তো আমাদের এই চলিত ভাষার ক্ষেত্রে তো হয়েই থাকে। চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না, যে লিখছেন তিনি কিন্তু দেখে যেতে পারবেন না, আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন, যারা সব পরবর্তীকালে যেসব তরুণরা আসবে তারা হয়তো দেখতে পারে। ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন। বলা বাহুল্য রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন, আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এইসব কোনো বিরোধিতা করেনি, তিনি তার লেখার মধ্যে এইসব আরবি ফার্সিকে ব্যবহার করেছেন। এখানে আব্রু মানে সম্মান, ইজ্জত মানে মর্যাদা বা সম্মান বলে, ইমান মানে একটা ধর্মীয় একটা শব্দ, দেখো তিনি এই শব্দগুলোকে ব্যবহার করে গেছেন। নজরুল ইসলাম ইনকিলাব, দেখো ইনকিলাব নয়, তিনি লিখে গেছেন এখানে ইনকিলাব, কিন্তু ইনকিলাব লিখতে পারতেন। এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন। এই শহীদ মানে কি? শহীদ মানে কি? আত্মত্যাগ তো, তাই না? কিন্তু আমরা কি বলি, আমাদের মনে হয় যেন এটা একটা বাংলায় শব্দ, আমরা বলি এই তিনি আজ শহীদ হয়েছিলেন, অনেক বিপ্লবী আছে যে শহীদ হয়েছিলেন, তাই না? বা বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না, মানে তিনি যখন সাধু ভাষায় কিছু লিখতেন তখন বিদেশি শব্দ কিন্তু ব্যবহার করেননি। বেমানিতে লেখা অসাধু রচনায় চুটিয়া আরবি ফার্সি ব্যবহার করতেন। এখানে অসাধু মানে কি, চলিত ভাষায় যেগুলো লিখতেন সেখানে কিন্তু তিনি অনেক আরবি ফার্সি ব্যবহার করেছেন। আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মুখী বলে মনে করতেন। এখানে দেখো যে এখানে কি হচ্ছে, হরপ্রসাদ মানে কি, হরপ্রসাদ শাস্ত্রীর কথা বলা হয়েছে, তিনি চর্যাপদে রচনা করেছিলেন। তো এখানে কি হচ্ছে, তিনি এই যে আমি যদি এইসব বিদেশি ভাষাগুলোর বিরোধিতা করি, মানে জিহাদ মানে কি, এই যুদ্ধ করা এই কোনো বিষয় নিয়ে, তো এটা একটা বোকামি ছাড়া কিছু না। আলাল ও হুতুম এর ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। এখানে আলাল মানে কি, আলালের ঘরে সেই দুলাল যেটা আছে কে লিখেছেন, প্যারীচাঁদ মিত্র, আর হুতুম প্যাঁচার নকশা কে লিখেছে কালীপ্রসন্ন সিংহ। তো এর বিষয় কোন উদ্দেশ্য নির্মিত হয়েছিল, বাংলা হচ্ছে সাধারণ বাংলা এর স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ, এর স্থলে নিষ্প্রয়োজনীয়, এর স্থলে কিছু কোনো প্রয়োজন নেই। এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন। মানে এখানে হিন্দির বঙ্কিম কাকে বলা হয়েছে, এখানে বলছে প্রেমচন্দ্র কে বলা হয়েছে। তিনি কি করেছেন, তিনি তার যে লেখাগুলো লিখে গেছেন সেইখানে একদম জুটিয়ে একদম আরবি ফার্সির ব্যবহার করেছেন। স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো, একটা এখানে হচ্ছে আরেকটা কথা বলে রাখা ভালো, কি রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। শঙ্কর দর্শনের আলোচনায় ভাষার সংস্কৃত শব্দ বহুল হবে। এখানে শঙ্কর দর্শন মানে কি, যে শঙ্করাচার্য যে অদ্বৈত বেদান্ত লিখেছেন, তো সেখানে যে আলোচনা করা হয় তার ভাষা কি হচ্ছে, সংস্কৃতের দিকে যায়। পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতুম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। মানে কি হচ্ছে, এখানে যেই মোগলাই যে এই যে রেস্তোরাঁয় মানে কি যেসব খাওয়ার যেখানে সব ব্যবহার করা হতো শব্দগুলো, সেখানে হুতুম বলেছেন। হুতুম ঘেঁষা মানে কি, একটু যেন ভাষাটা একটু আকর্ষণীয় সেই সব শব্দ ব্যবহার করা হতো। বসুমতী সম্পাদকীয় রচনার ভাষা এক, তাতে আছে গাম্ভীর্য। এখানে বসুমতী যে পত্রিকা দৈনিক বলে না, দৈনিক যে বসুমতী পত্রিকা, সেখানে যে ভাষার ব্যবহার করে সেটা ছিল খুবই গম্ভীর। বাঁকা চোখের ভাষা ভিন্ন, তাতে থাকে চটুলতা। কিন্তু যে বাঁকা চোখের যে একটা পত্রিকায় মানে যে ব্যবহার করা হতো, তার যে ভাষাটা একটু খুবই চটুল, মানে খুবই চঞ্চল ভাষা।
বাংলায় সে যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি, ফার্সি এবং ইংরেজি প্রধান। মানে বাংলাতে যেসব বিদেশি শব্দগুলো ঢুকেছে তার মধ্যে প্রধান কি কি? এক হচ্ছে তোমার আরবি, দুই হচ্ছে ফার্সি, তিন হচ্ছে ইংরেজি। সংস্কৃত শব্দ বিদেশি নয়, সংস্কৃত শব্দ কোনো বিদেশি নয়। এবং পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এখানে দেখো ফার্সি আর ফরাসি কিন্তু আলাদা শব্দ, হ্যাঁ, এগুলো কিন্তু ইন্দো ইরান এগুলো সব ব্যবহার করা হতো, কিন্তু এই ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা, তো এটাকে গুলাবে না একদম। বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন, সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবে। মানে যাই ভাষা হোক না, সেগুলো কোথায় এসে ঢোকে? বাংলাতে প্রবেশ করে। সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে, এখনো আছে বলে অল্প বিস্তর ঢুকেছে, যতদিন থাকবে ততদিন আরো ঢুকবে বলে আশা করতে পারি। মানে বাংলা ভাষার মধ্যে কি হচ্ছে? সংস্কৃত ভাষা প্রবেশ করেই যাচ্ছে, এখনো করবে। স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না, তার অন্যতম প্রধান কারণ বাংলাতে এখনো আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। মানে এই সংস্কৃত শব্দকে আমরা কোনো মতেই সরিয়ে দিতে পারবো না, বাংলাতে তো একেবারেই না। ইংরেজির বেলাতেও তাই, ইংরেজিটাও তাই, মানে একইভাবে আমরা একেও মানে একদম একেবারে সরিয়ে দিতে পারবো না আমাদের বাংলা থেকে। বিশেষ করে দর্শন, নন্দন শাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান ও ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। দেখো এখানে দর্শন মানে ফিলোসফি, নন্দন শাস্ত্র, এখানে পদার্থ হচ্ছে ফিজিক্স, রসায়ন মানে হচ্ছে কেমিস্ট্রি। এইসব বিষয়গুলো দেখবে এই বইগুলো আমরা সাধারণত ইংরেজিতেই পেয়ে থাকি, বাংলাতে খুব একটা ভালো ভালো বই দেখবে আমরা পাই না, কিন্তু ইংরেজিতে দেখবে এইসব বইগুলো খুব ভালো থাকে। রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে জানি নে। মানে এখানে যে রেল ইঞ্জিন, যে ট্রেন কিভাবে চালাবে, তারও কোনো যে বাংলা বই আছে তা জানা নেই, তার বই সাধারণত ইংরেজিতেই পাওয়া যায়। তাই এসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরো কত বেশি সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনো আমাদের মনের মধ্যে নেই। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখন আসেনি। মানে ইংরেজি চর্চা আমরা বন্ধ করতে পারবো না কোনো মতে, কারণ আমাদের দেখবে এখন বাংলার থেকে বেশি ইংরেজি শব্দই দেখবে যেন প্রয়োজনীয় মনে হয়। কোনো জায়গায় যদি ইন্টারভিউ দিতে যাও, বলবে ইংরেজি জানো, বাংলা জানো না জানো কোনো যায় আসে না, ইংরেজি না জানলে তোমাকে দেখবে সিলেক্ট করবে না, যেন মনে হয় বাংলার থেকে ইংরেজি যেন বেশি প্রয়োজনীয়। একমাত্র আরবি ফার্সির শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না। কিন্তু আমরা ইংরেজিকে কিন্তু পরিত্যাগ করতে পারবো না, কিন্তু আমরা আরবি, যে দেখো এখানে যে আছে দুটো ভাষা কি কি, এক হচ্ছে আরবি আর ফার্সি, এই দুটো ভাষাকে কিন্তু আমরা ত্যাগ করতে পারি, এর থেকে আর নতুন কোনো শব্দ আমরা নেব না। পশ্চিম বাংলাতে আরবি ফার্সি চর্চা যাব করছে, পূর্ব বাংলা এসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে না বলে মনে হয় না। এবং শেষ কথা, আরব ইরানে অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার সম্ভাবনাও নেই। আমাদের পশ্চিম বাংলাতে কি হচ্ছে, এই আরবি ফার্সি যা ব্যবহার হয়ে গেছে আর ব্যবহার করার মানে কোনো নতুন প্রস্তুত নেই। তো আমাদের পূর্ব বাংলাতেও খুব কম ব্যবহার করা হয়, তো বাংলার ক্ষেত্রেও কোনো যে কোনো কাজে লাগবে এর কোনো একদম গ্যারেন্টি নেই একেবারে। কিন্তু সেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে, তার অনেকগুলো যে আমাদের ভাষাতেও আরো বহুকাল ধরে চালু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নয়। দেখো যেসব কিন্তু ভাষাগুলো ঢুকে গেছে আরবি ফার্সি, সেগুলোকে বের করে দেওয়া যাবে না, সেগুলো একেবারে চলতেই থাকবে। এবং দ্বিতীয়ত কোনো কোনো লেখক নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরানো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত অচলিত আরবি ফার্সি নতুন শব্দ তুলে নিয়ে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করছে। মানে এখানে নতুন করে কোনো আরবি ফার্সি না নিয়ে এসে চণ্ডী মঙ্গলে যেসব শব্দ ব্যবহার করা হয়েছে, হুতুমে যেসব শব্দের ব্যবহার করে সেগুলোকে নিয়ে নতুন ভাবে লেখার চেষ্টা করেছেন। কিছুদিন পূর্বে এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল, কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরানো বাংলা পড়তে হয়, তারা এইসব শব্দের কতগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত
অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে। মানে কিন্তু দেখো এখন হয়তো এগুলো আর প্রচলন নেই, কিন্তু যারা সব এইসব বিষয় নিয়ে পড়ে তাদেরকে বলেন এক্সপেরিমেন্ট করার জন্য এইসব ভাষাগুলো আবার পুনরায় জানতে হয়, শিখতে হয়, কি মানে এগুলো বুঝতে হয়। এই পরিস্থিতির সামনে জীবন মৃত এইসব শব্দের একটা নতুন খতেন নিলে ভালো হয়। মানে এই যে একটা সিচুয়েশন, এর মধ্যে একটা নতুন একটা বিষয় দিলে, একটা নতুন খতেন দিলে কিন্তু ভালোই হয়। ভারতীয় মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল। এই মক্তব মানে হচ্ছে কি প্রাথমিক বিদ্যালয়, আর এই মাদ্রাসা মানে হচ্ছে কি বলেন উচ্চ বিদ্যালয় যেগুলো সেগুলো। তবু কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্য অভিভূত হলেন বেশি। কিন্তু এখানে কি হচ্ছে, ভারতীয় আর্যগণ যারা ছিল ইরানি আর্য সাহিত্যিক অর্থাৎ ফার্সি সৌন্দর্য সেটা কিন্তু বেশি যেন সুন্দর মনে হলো। উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাঁধা, আরবির সঙ্গে নয়। মানে উর্দুর যে সুরটা কার সঙ্গে বাঁধা, সেটা হলো ফার্সির সঙ্গে বাঁধা, আরবির সঙ্গে নয়। হিন্দি গদ্যের ওপরও বাইরের যে প্রভাব পড়েছে সেটা ফার্সি, আরবি নয়। মানে যে হিন্দি গদ্যের মধ্যে কার প্রভাব পড়েছে, ফার্সির, আরবির না। একদা ইরানে যে রকম আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল, ভারতবর্ষের সেই সংঘর্ষে ফলে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়। মানে দেখো কি বলেছে এখানে, যে একসময় ইরানে আর্য ইরানি ভাষা, সেমিতি আরবি ভাষার মানে একটা সংঘর্ষ হয়েছিল, যার ফলে কি হয়েছিল, যার পর নতুন ফার্সি শব্দের জন্মগ্রহণ হয়েছিল। ঠিক তেমনি ভারতবর্ষের সেই সংঘর্ষের ফলে সিন্ধি, উর্দু আর কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়েছিল। কিন্তু আরবির এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য যে কোনো কারণে হোক, ভারতবর্ষ এ তিন ভাষা ফার্সির মতো নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশীল সাহিত্য সৃষ্টি করতে পারলো না। কিন্তু কি হলো দেখো এখানে কি বলেছে, যে এই আরবির সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল, কিন্তু যে ভারতবর্ষের তিন ভাষায় নতুন যে সৃষ্টি করেছিল সেটা কিন্তু বলা যাবে না। উর্দুতে কবি ইকবালি এ তত্ত্ব সম্যক হৃদয়ঙ্গম করেছিলেন ও নতুন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। মানে কি বলা হয়েছে এখানে দেখো, যে উর্দু কবি কি ইকবাল কি করেছিলেন, তিনি নতুন সৃষ্টির চেষ্টা করেছিলেন, উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কি করেছিলেন, একটা ভেদ করতে, আলাদা করতে সক্ষম হয়েছিলেন। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদবলী কীর্তনে। তাহলে আমাদের জানি, তাহলে সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কি, পদবলীর কীর্তনে। এর সাহিত্যের প্রাণ এবং দেহ উভয় খাঁটি বাঙালি। তাহলে এর প্রাণ দেহ উভয় কি বাঙালি। এই সাহিত্যে শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানুরূপ ধারণ করেছিলেন তাই নয়, শ্রী রাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু যে কৃষ্ণকে গুরুত্ব দেওয়া ছিল তা না, শ্রী রাধাকেও গুরুত্ব দেওয়া হয়েছিল। ভাটিয়ালির নায়িকা কি হচ্ছে, ভাটিয়ালি নায়িকা যেগুলো কি হচ্ছে, মাঝিরা দেখবে ভাটিয়ালি গান করে। বাউলের ভক্ত মানে কি, লালন ফকিরের যেসব গান। মুর্শিদিয়ার আশিক ও পদাবলীর শ্রী রাধা একই চরিত্রে একই রূপে প্রকাশ পেয়েছেন, সবগুলি একই ভাবে প্রকাশ পেয়েছেন। বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, মানে বাঙালির চরিত্রে কি আছে, সর্বদা একটা বিদ্রোহ যেন বিদ্যমান আছে। তার অর্থ এই যে কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যখনই যেখানে যে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছেন, এবং তখনই কেউ গতানুগতিক পন্থা, প্রাচীন ঐতিহ্য এর দোহাই দিয়ে সে প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। বাঙালিদের মধ্যে কি আছে, হয় রাজনীতি হোক, যুদ্ধ হোক, ধর্ম হোক, যাই হোক না কেন, যখনই তাদেরকে কেউ কিছুতে বাধা দিতে এসেছেন তখনই তারা কি করেছেন, বিদ্রোহ করেছেন। এবং তার চেয়ে বড় কথা, যখন সে উচ্ছৃঙ্খলতায় পরিণত হতে চেয়েছে তখনই তার বিরুদ্ধে আমরা আবার বিদ্রোহ করেছে। মানে যখনই যাই মনে হয়েছে যে এটা বিদ্রোহ করা উচিত তখনই তারা বিদ্রোহ করেছে। কারা, বাঙালিরা। এ বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরেই সীমাবদ্ধ নয়, মানে এই বিদ্রোহ শুধুমাত্র যে হিন্দু জাতির মধ্যে ছিল তা না, বাঙালি মুসলমান এ কর্মে পরম তৎপর। ধর্ম বদলালেই
জাতির চরিত্র বদলায় না, মানে একইভাবে মুসলিমরাও বিরোধিতা করেছিল যে ধর্ম আলাদা হতে পারে কিন্তু আমরা জাতি, আমরা বাঙালি জাতি, আমরা এর থেকে একদম বিচ্ছেদ নয়। কোনো কিছু যদি মনে হয় বাংলার বিরুদ্ধে কিছু হচ্ছে তখনই তারা বিদ্রোহ করেছে। তাহলে আজকে এই বিষয়টা এই পর্যন্তই। কোনো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে নিশ্চয়ই জানিও। আবারও যে পরবর্তী ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকে থ্যাংক ইউ, টাটা।